আমি দান করে দিচ্ছি, ট্যাক্স দিতে হবে কি দিতে হবে না, এটাই ছিল বিবেচ্য বিষয়। এবং সেটাই আমি প্রার্থনা করেছি। কেউ সরকার পক্ষ থেকে আমাকে একটা চিঠি লেখে নাই। মানে আদালতের অনেকগুলি পর্যায়ে আপনার আইনজীবীরা এই টেক্সটটা যে আপনার উপরে অ্যাপ্লিকেবল না সেটা বলতে চেষ্টা করেছেন। সেজন্য মনে হয় যে আপনি না এটা কোন নিয়ে আসলে পর্যায়ে না, একটাই পর্যায়ে, একটাই পর্যায়ে। শুধু একবারই হয়েছে, একবারই হয়েছে। উম আর আ বাকিটা হলো এনবিআর আমাকে চিঠি দিচ্ছে যে আপনার কর দিতে হবে। আ ওকে, আমাদের কোয়াসি প্রশ্ন জুডিশিয়াল। হচ্ছে কর দিতে হবে কিনা সেটা আমরা আচ্ছা, করের জন্য আদালতে গিয়ে আচ্ছা। ঠিক আছে। আমি আ এটা কর ফাঁকির বিষয় না। হুম, বাপখানে এটা কর ফাঁকি দিচ্ছেন উনি। উনি ফাঁকি দিচ্ছেন না। উনি চেষ্টা করে জানতে চাচ্ছে আইনটা কি? এটুকু জানতে চাচ্ছি শুধু। আচ্ছা, আইন আদালত প্রসঙ্গে আমি তো আমি তো আমার রিটার্নে তো পরিষ্কার বলেছি আমি যে টাকা দেই নাই এইভাবে দিলাম আপনাদেরকে জমা দিলাম। ওরা বলছে যে না এখানে কর দিতে হবে। তারপর প্রশ্ন উঠল। এটাই হলো বিষয়টা। মানে আপনি জানানোর পরে প্রশ্নটা উঠেছে যে আসলে আপনাকে কর দিতে হবে। মানে আপনি যখন জানিয়েছেন দিতে হবে স্বতঃপ্রণোদিত এবং হয়ে আমি দিয়ে তারপরে দিয়েছি। এবং আমি জানতে চেয়েছি এবং সেটা আমাকে জানিয়েছে আমি তা কর দিয়ে দিয়েছি। এটা কর আ ফাঁকির কোনো বিষয়ই না। যেভাবে বলা হচ্ছে উনি কর ফাঁকি দিচ্ছেন, ধরা পড়ে গেছেন। ধরা কিসের জন্য পড়বেন? উনি তো টাকা নিজের কাছে রাখতে চাচ্ছেন না। আ আ ওই নিজের বিষয়টার টাকা দিয়ে দিচ্ছেন। ওই বিষয়টা আসলে কি বলে যে আপনি যে ট্রাস্ট করতেছেন সেই ট্রাস্টের ট্রাস্টিও আপনি সেজন্য এটাকে কর দিতে হবে বা ওইটা একটু যদি আপনি পরিষ্কার ট্রাস্ট করতেন? করলে আপনি ট্রাস্টি হবেন না? আপনি কি ট্রাস্ট করেছেন কোনদিন? না মানে যে ট্রাস্ট করে সে তো ট্রাস্টি হয়। রাইট, সেজন্যই তো ট্রাস্ট করে সে। রাইট। তো ট্রাস্টটা করে কি জন্য? তো মানে এইটা কি এরকম একটা বলা মানে কেউ যে বলতে চেষ্টা করে যে আ আপনার টাকাই একটু আপনি অন্যভাবে আপনার কাছে রাখলেন বা এইটা মানে তাদের হয়তো আমার টাকা আমি রাখলাম না দিয়ে দিলাম। আমার কাছে তো ছিল টাকাটা। রাইট। আমি দিয়ে দিলাম যাতে আমি এটা নিজের কাজে ব্যবহার করতে না পারি। ওখানে বলা আছে কি কাজে ব্যবহার করা হবে। আমি স্বতঃপ্রবৃত্ত হয়ে আমার টাকা একটা ট্রাস্ট করে দিয়ে দিলাম যেটা এইভাবে হবে। যাতে করে হুম, আরো হুম, একটা বিষয় আছে। হুম, হুম। আমার উত্তরসূরিরা আমার যারা বংশধর হবে তারা এই টাকা হাত দিতে পারবে না। আচ্ছা। মানে কারণ এটা আমার টাকা না। এটা ট্রাস্টের টাকা। এটা আপনার ওয়াসিয়ত। আচ্ছা, আম আমি আ আরেকটা প্রসঙ্গে আসি যে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের মানে আমি শিরোনামটার অনুবাদ পড়ছি। ধারাবাহিক বিচার বিভাগীয় হয়রানি এবং কারাদণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ১২৫ নোবেল বিজয়ী সহ ২৪২ বিশ্ব ব্যক্তিত্ব। তো তারা ওই যে খোলা চিঠি যেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লেখা হয়েছে সেইখানে এক পর্যায়ে তিনি বলেছেন যেটাতে আমি আসলে অনুবাদটা পড়ছি। মূল চিঠিও আমার কাছে আছে। এক পর্যায়ে তারা এটা বলছেন, ফৌজদারি মামলার রায়ে অলাভজনক সংস্থা গ্রামীণ টেলিকমের ৮৩ বছর বয়সী নির্বাহী ক্ষমতাহীন ও অবৈতনিক চেয়ারম্যান অধ্যাপক ইউনূস সহ প্রতিষ্ঠানটির ৪ বোর্ড সদস্যের কারাদণ্ড দেওয়া হয়েছে। এটা স্পষ্ট যে প্রাসঙ্গিক আইনে গ্রামীণ টেলিকমকে কেবল অল্প জরিমানা করা যেত। এটি আপনাকে কেন জানতে চাইছি যে, যে বিষয়টি নিয়ে মামলা উদ্ভব হয়েছে, আপনার কাছে আপনি কি আপনার বন্ধুদের সাথে একমত যে আসলে মানে দণ্ডের হেরফের করা যেত কিন্তু বিষয়টা আপনার ভুল বা আম আ মানে অল্প জরিমানা করা যেত দিয়ে আসলে তারা কি বুঝাতে চাইছেন বা তারা কি বলতে চাইছেন আপনি তার সাথে আসলে একমত কিনা যে দণ্ডটা বেশি হয়ে গেছে? এটা বিচার বিভাগ ঠিক করবে, আইনজ্ঞরা ঠিক করবে এবং ওরা কার সঙ্গে পরামর্শ করে আমার যারা শুভানুধ্যায়ী যারা দিয়েছেন তারা কার সঙ্গে পরামর্শ করেছে তাদের ব্যাপার। এটা নিয়ে আমার বক্তব্য কিছু নাই। ওই যে ৪ জনের কথা বলেছেন যে ৪ হুম, জনকে আসামি করেছে। এটা একটা মজার জিনিস। হুম, আমরা তো বোর্ডে ৭ জন। হুম, যদি বোর্ডের বিরুদ্ধেই এটা হয়ে থাকে, এই ৪ জন কেমনে বাছাই হলো? হুম, এটা একটু চিন্তা করে দেখেন। কারণ করতে হলেও সারা বোর্ড এটার জন্য দায়ী হবে। কারণ যারা বোর্ড মেম্বার আছে সবাইকে এর মধ্যে থাকতে হবে। সরকার আ আদালতে গেছেন ওই ৪ জনের বিরুদ্ধে। আর বাকি হুম। ৩ জন মাফ। কারণটা কি? আ সেটি একটি প্রশ্ন বটে। কিন্তু আমি যখন আম এই রিনিউ কল ফর জাস্টিস ফর প্রফেসর ইউনূস এটি পড়তেছিলাম, তখন আমার কাছে মনে হচ্ছিল যে তারা কেন এই কথা বলতেছেন যে এটাতে আসলে কিছু কম দণ্ড দেয়া যেত। আ আ এত বড় দণ্ড দেওয়া উচিত হয় নাই। তার মানে কি এই প্রশ্নটি আসে যে আসলে যে অপরাধ আপনি যেটাতে বলেছিলেন যে যে দোষ করেনি সেই দোষের শাস্তি পেলাম। সেই ক্ষেত্রে কি তারা মনে করছেন যে আপনি আসলে দোষই করেছেন? যে শুধু দণ্ডটা বেশি হয়ে গেছে? এটা আমি তাদের ব্যাপার। আমি আমারটা বলেছি। আমি বলছি আমি তো অপরাধ করি নাই। আচ্ছা, আপনি আপনি এবং আপনি এটাই হু, যদি হু। অপরাধ হয় তো বাংলাদেশে কোনো ব্যবসা তো টিকতে পারবে না।
আম এই আ অপরাধে। এইটাও এই যদি সব একটু সব বোর্ডে আপনি কোন লোক আনতে পারবেন না এখন। কারণ বোর্ডে আপনি সিদ্ধান্ত দিচ্ছেন নীতি সংক্রান্ত একটা নীতি নির্ধারণ করার জন্য। বোর্ড হলো হুম, নীতি নির্ধারণের জন্য হুম, সিদ্ধান্ত দেয়। এখন কোথায় কি টাকা দিছে না, কার পাওনা টাকা হুম। ফেরত দিছে না, নেওয়া হয়নি ইত্যাদি, ইত্যাদি। এর জন্য যদি বোর্ড সদস্যকে এসে ধরি হয়, তাহলে কেউ তো বোর্ডের সদস্য হতে চাইবে না। বোর্ডের সদস্য হতে তার পাওয়ার কি আছে? এখানে তো ১ পয়সাও পায় না সে, এই বোর্ডের সদস্য হয়ে। আ এখন খামোখা জেল হাজতে যাওয়ার দরকার থেকে তার। এই কথা কি সত্য এটা যে আইনটা কি বাংলা ধরনের হলো? এ কথা কি সত্য যে বাংলাদেশে বল এরকম একটা আইন আছে যে আইনের মধ্যে হচ্ছে মুনাফা করলে তার ৫% আপনার আসলে শ্রমিকদের মধ্যে বন্টন করে দিতে হবে। এটা সবার জন্য সমানভাবে সত্য। যেটা আসলে আম আ এই কোম্পানিগুলি বা আপনার আ প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলি মানে নাই বা গ্রামীণ টেলিকম মানে নাই। এটা কি আসলে সত্য? ওইটা একই ব্যাপার আপনি যে বললেন কোম্পানি যারা টাকা রোজগার করে প্রফিট নেয়। আমাদের প্রশ্নটা সরকারের কাছে বা আদালতের কাছে আমাদের প্রশ্নটা ছিল যে কারণে আমরা আদালতে গিয়েছিলাম। প্রশ্নটা আমাদের তো এটা সেকশন 28 কোম্পানি। এখানে কোনো মালিক নাই। এখানে মালিকও মুনাফাও নেয় না। মালিকও নাই, মুনাফাও নাই। যে মালিকের মুনাফা নেয় না। যেখানে মালিকের মুনাফা নাই, সেখানে শ্রমিকের মুনাফা আসবে কেন? কাজে এই বিষয়টা পরিষ্কার। এইটা আইন এখানে প্রযোজ্য হবে না। এই কথা বলে আমরা আদালতের কাছে গিয়েছি তার মতামত চাওয়ার জন্য। কাজে এখানে দোষের তো কিছু নাই। এটা ভিন্ন ধরনের, আমরা বলছি এটা ভিন্ন ধরনের প্রতিষ্ঠান। এখানে 5% দেওয়ার ব্যাপারে 5% দিতে হলে যে মুনাফা করতে হবে সেটা তো প্রথমত মালিককে সে মুনাফা পেতে হবে। মালিককে পেলে তারপরে বাকিরা পাওয়ার কথা আছে। কাজে এখানে তো মালিক নাই, মালিক পায় না। কাজে যেখানে মালিক পায় না সেখানে শ্রমিক পাবে কি করে? মানে কোম্পানিটি যে মুনাফা করে তার ৫% শ্রমিকদের দিতে মানে পরিচালক বা পরিচালনায় অসুবিধাটা কোথায়? মানে সেটা কি কোনো একটা প্রবলেম? যে কোম্পানি যদি মুনাফা করে, ধরা আইন যাক কোম্পানি মুনাফা করলো ৳১০০, যেহেতু মালিক নাই, হুম। বোর্ডও নেয় না, কেউ নেয় না, কিন্তু তার ৫% শ্রমিকদের দিতে মানে সেটাতে কোথাও সংকট আছে কিনা? মানে কোনো অসুবিধা নেই। কোর্ট যদি বলে যে এটা আইন এটার জন্য প্রযোজ্য আমরা দিয়ে দেব। এটা তো অ্যা কোর্টের ব্যাপার। জানিয়ে দেবে যে এই আইন এখানে আমরা বলছি এই আইন এখানে প্রযোজ্য হবে কিনা। এটা এটা ধরেন এনজিওর ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা। আ এনজিওরা তো লাভ করে। আপনি এনজিওরা জিজ্ঞেস হচ্ছে করে দেখছেন যে এনজিওরা কি এনজিওরা বলেন সেটা নিজেদেরকে বলেন বলে এবার। নট ফর এনজিওরা কি? প্রফিট, নট ফর প্রফিট। আমরাও তো নট ফর প্রফিট। নট ফর প্রফিট এই মানে কথাই তো হচ্ছে বলতেছি আপনাকে। নট ফর প্রফিট মানে হচ্ছে প্রফিটটা মালিকরা বা কেউ নিতে পারবে না। বাট কোম্পানিটা তো প্রফিট তো করবে। মানে 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 তাহলে মানে এনজিও তো প্রফিট করছে। আ এনজিও তো প্রফিট করছে। আ সেই এনজিওদের ক্ষেত্রেও প্রশ্ন তোলা যায় বলে আপনি মনে করছেন। বা সে কথাই তা তো বা বটেই। এই আ আইন যদি প্রযোজ্য হয় তাহলে সবার জন্য প্রযোজ্য হবে। ট্রু। জনাব সার্জিস আলম, আবারও আপনাকে অভিনন্দন জানাই নতুন জীবনের জন্য। আমরা দর্শকদের কাছে একটু বলে রাখি, জনাব সার্জিস আলম আমাদের সাথে একটু পরে যুক্ত হয়েছেন, কিন্তু যুক্ত হয়েছেন এখন। নতুন জীবনের জন্য অভিনন্দন জানাই সার্জিস। আমরা খেয়াল করি যে গতকাল বিবিসি বাংলার একটা শিরোনাম ছিল যে ভাঙার ঘোষণা দিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে হামলা। তার আগেই আপনার সহকর্মী, সহযোদ্ধাও আমরা এরকম বলতে পারি, জনাব হাসনাত আব্দুল্লাহ ভেরিফাইড ফেসবুক আইডি থেকে পোস্ট করেছিলেন, আজ রাতে বাংলাদেশে ফেসিবাদের তীর্থভূমি মুক্ত হবে। আপনাদের সহকর্মী সমন্বয়ক ও সরকারি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গতকাল ফেসবুকে পোস্ট করেছেন, উৎসব হোক। আগেই ভগ্নস্তূপ হয়ে থাকা ৩২ নম্বরে বাড়ি ধূলিসাৎ করা যখন শেষ দিকে, তখন আপনার ফেসবুক পোস্ট আবু জাহেলের বাড়ি এখন পাবলিক টয়লেট। আপনার আগে আবার উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুক পোস্টে ভাঙার চেয়ে গড়ার দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। গতকালকের ৩২ নম্বরে বুলডোজার অভিযানের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির অফিসিয়াল অবস্থান কি ছিল? আপনাদের সমন্বয়কদের সবার অবস্থান আমার কাছে একরকম মনে হয় না, নাকি আমার এটা বোঝার ভুল? আপনি যদি একটু আমাকে পরিষ্কার করেন। যে যেমন আপনি আসার আগে আমি একটু সামারাইজ করি, জনাব রেজাল করিম রনি বলেছেন যে এইটা আরো আগেই ভাঙা দরকার ছিল, এটা ৫ আগস্টে এটা ভাঙা দরকার ছিল, গতকাল এটা অনেক দেরি হয়ে গিয়েছে। এটা ছিল মোটামুটি উনার সার্বিক অবস্থান। উনি নিশ্চয়ই আবারও পরে বলবেন। জনাব সার্জিস আলম, আপনার কাছে একটু জানতে চাইব। প্রথমেই ভাই দুঃখিত আসলে আমার অনাকাঙ্ক্ষিত ভাবে এখানে যুক্ত হতে একটু লেট হওয়ার কারণে। আর দ্বিতীয়ত আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে শুভকামনা জানানোর জন্য। আমাদের জন্য আসলে দোয়া করবেন আপনারা। আমি যদি বলি আমাদের জায়গা থেকে, যে এক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটি তাদের জায়গা থেকে যে স্পেসিফিক এই বিষয়ে একটা কোনো অফিসিয়াল স্টেটমেন্ট ছিল বা কোনো একটা অবস্থান ছিল, ব্যাপারটি এরকম ছিল না। ব্যাপারটি ছিল এই যে তীব্র একটা ক্ষোভ। ভাই যে কথাটি বলেছেন সেই জায়গায় আমি সম্পূর্ণ একমত। এই বিষয়গুলো শুধু এটা নয়, আরো এরকম অনেক তীর্থভূমি রয়েছে আসলে
যেগুলো যে চূড়ান্ত যে আমাদের এই পুরো বাংলাদেশের মানুষের যে ক্ষোভ বা এই বহিঃপ্রকাশ, এটা আসলে 5ই অগস্ট কিংবা 6 অগস্ট ওই সময়ে হওয়ার কথা ছিল, হওয়া উচিত ছিল। এটা আসলে অনেক দেরি হয়ে গিয়েছে। কিন্তু আমাদের জায়গা থেকে যদি আমরা বলি, গতকালকে আমরা যেটা দেখেছি, ঘটনাটা এই সময় এসে এভাবে হয়তো প্রত্যাশিত ছিল না, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এটা এক সময় না এক সময় প্রকাশিত হওয়ারই কথা ছিল। এবং এক্ষেত্রে সবচেয়ে বেশি আমার মনে হয় যে প্রভাবিত করেছে খুনি হাসিনা, যে প্রভাবিত তিনি ওই 15-16 জুলাই করেছিলেন ওই গণভবনে বসে প্রেস কনফারেন্স করে, সেই প্রভাবিত তিনি এখন করছেন ভারতে বসে। তিনি যখন এখনো তার জায়গা থেকে এমন টোনে কথা বলেন, যে এই টোনে তিনি কথা বলেছিলেন ওই জুলাইয়ের আগে, তিনি যখন এখনো তার ভিতরে বিন্দুমাত্র কোনো অনুসূচনা দেখা যায় না, কিংবা তার যে কথা বা এই যে এতগুলো খুন করেছে সেগুলোর জন্য যে দায় নেওয়ার যে বিন্দুমাত্র মানসিকতা, সেটাকে বিন্দুমাত্র অ্যাড্রেস না করে, বরং যারা এই অভ্যুত্থানের সাথে সরাসরি সম্পৃক্ত তাদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিভিন্ন রকম আবার ওই ট্যাগ দিয়ে যখন উপস্থাপন করার চেষ্টাটা করা হয়, এই যে এতগুলো মানুষকে খুন করা হয়েছে তার নির্দেশে, সেগুলোর জন্য বিন্দুমাত্র তার জায়গা থেকে সহানুভূতি না দেখিয়ে, বরং তার ওই পূর্বের ইতিহাস দিয়ে যে সিম্পেথি নেয়ার যে তার একটি প্রক্রিয়া সবসময় তার ভিতরে দেখা গিয়েছে, সেটা যখন তিনি আবারও করেন তখন মানুষের ভিতরে একটা ক্ষোভ তৈরি হয়। এত বড় একটি হত্যাযজ্ঞ ঘটানোর পরে তিনি যখন নতুন করে আবার ছাত্র সমাজের উদ্দেশ্যে এসে বক্তব্য দিতে চান, তখন মানুষের ভিতরে এই ক্ষোভটা সামগ্রিকভাবে তৈরি হয়। আপনি গতকালকে ওই ভিডিওগুলোতে দেখবেন, এখানে কিন্তু কোনো নির্দিষ্ট শ্রেণীর বা পেশার মানুষের কিংবা নির্দিষ্ট কোনো প্ল্যাটফর্মের মানুষের রিপ্রেজেন্টেশন ছিল না, সকলে এই জায়গায় ঐক্যবদ্ধ হয়েছিল যে এই বিষয়টিতে তাদের অবস্থানের ক্ষেত্রে। জনাব সাজ্জাদ সালাম, আমার কয়েকটা প্রশ্ন আছে। আপনি কি কালকে শেখ হাসিনার বক্তব্য শুনছেন? আমি তার বক্তব্যের আংশিক শুনেছি, যে আংশিক ক্লিপগুলো আমরা মানে কেন 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 আমি একদমই একাডেমিক ডিসিশন জানতেছি, কেন শুনছেন? যেমন আমার কোনো শোনার দরকার হয় নাই, আমিও শুনি নাই ভাই, আমার শোনার কোনো দরকারই হয় না, আপনি শুনছেন কেন? তাহলে আমি একটু জানতে চাই। না, প্রথম কথা হচ্ছে যে খুব স্বাভাবিকভাবে আপনি দেখবেন সোশ্যাল মিডিয়ায় যে কোনো বক্তব্যের ইন্টারেস্টিং পার্ট গুলো ক্লিপ আকারে ছোট ছোট 30 সেকেন্ড 1 মিনিটের ক্লিপ আকারে সামনে চলে আসে। এরকম একটি ক্লিপ সামনে চলে এসেছিল, যেই জায়গায় ওই ক্লিপটি বিভিন্ন জায়গায় এসেছে, যেই ক্লিপটি আসলে এরকম করে রিপ্রেজেন্ট করছিল যে তিনি আবার ওই আগের, আজকে থেকে 6-8 মাস আগে যেই কথাগুলো বলে তিনি 16 বছর কাটিয়েছিলেন, সেম সিম্প্যাথি নেয়ার কথাগুলো তিনি আজকেও দাঁড়িয়ে বলছেন। এবং আপনার কাছে কি সিম্প্যাথি, মানে আপনি কি সিম্প্যাথি, উনার জন্য সিম্প্যাথি পাইছিলেন আপনি? মানে উনার জন্য সিম্প্যাথি হয়েছিল উনার বক্তব্য শুনে? ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে কি, মানে এই যে মানে আমি কেন এই প্রশ্ন করতেছি, যে আমার কাছে মনে হয় গত 15 বছর ধরে শেখ হাসিনা বাংলাদেশ শাসন করছেন, এর মধ্যে গত 10 বছর ধরে, বিশেষ করে 2014 সালের পর থেকে উনি যতবার যত জায়গায় বক্তৃতা দিচ্ছেন সেটা জোর করেই দিচ্ছেন। জোর করে দিচ্ছেন বলতে তিনি যেন প্রধানমন্ত্রী, বিডিবিতে ছিলেন, ইয়াতে ছিলেন, জোর করে দিচ্ছেন, আমাদের জোর করে শুনতে হয়েছে। এখন তো এটা আমাদের জোর করে শোনার বিষয় না। এবং উনার কি সেই প্রভাব, সেই ইনফ্লুয়েন্স, মানে 100 ভাগের 1 ভাগও আছে যে আমরা ওইটার প্রতিক্রিয়ায় গিয়ে আরেকটা কাজ করে আসতে হবে? আপনার কাছে কি মনে হয় জনাব সাজ্জাদ? না দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা আমাদের জায়গা থেকে, মানে কেউ এটা ব্যক্তিগত জায়গা থেকে গিয়ে এই বিষয়টি করেছে এরকম না। মানুষ হয়তো বা মানুষের ভিতর আমার মনে হয় এখন এই বিষয়টি কাজ করছে যে আমাদের আসলে যেই কাজগুলো 5ই অগস্ট বা ওই সময়টাতে করা দরকার ছিল, যেগুলো এখন আমাদের জায়গা থেকে বাকি রয়ে গিয়েছে, মানুষের এই ক্ষোভটা সামগ্রিকভাবে শুধুমাত্র ওই হাসিনা বক্তব্য দিচ্ছে এই জন্য তৈরি হচ্ছে, ব্যাপারটা এরকম না। এই ক্ষোভের কিছু অংশ আমি যদি বলি একদম ফ্র্যাঙ্কলি অন্তর্বর্তীকালীন সরকারের উপরেও আছে। এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের জায়গা থেকে এই খুনি যারা ছিল, যারা সরাসরি এই খুনগুলোর সাথে জড়িত, ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের ক্যাডাররা বা কিছু কিছু পুলিশ সদস্য, যাদেরকে আসলে গ্রেফতার করে বিচারের আওতায় আনার কথা ছিল, দৃশ্যমান এরকম একটা বিচার আমাদের দেখার কথা ছিল, সেটি যখন দেখছে না মানুষের ভিতরে একটা ক্ষোভের উদ্গীরণ হচ্ছে, যখন দেখছে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ওই সদস্যরাই বিভিন্ন ভাবে বিভিন্ন দলের সাথে এখন যুক্ত হচ্ছে এবং আশ্রয় প্রশ্রয়ে তাদের চোখের সামনে দিয়ে হাঁটছে, তখন এই মানুষগুলোর ভিতরে আরেকটা ক্ষোভ তৈরি হচ্ছে। তখন এই মানুষগুলো সামগ্রিক ক্ষোভের একটি, আমার মনে হয় নতুন এখানে একটা ওকেশন পেয়েছিল, যে ওকেশনে গিয়ে অ্যাটেন্ড করে নিজের এই ক্ষোভটির উদ্গীরণ করেছে মানুষ। এইটা কি এরকম হইতে পারে জনাব সাজ্জাদ আলম? ধরেন শেখ হাসিনার উপরে তো আপনার কন্ট্রোল নাই, আমারও কন্ট্রোল নাই, শেখ হাসিনা আরেকটা বক্তৃতা দিল, তারপরে গিয়ে কোন বাড়িটা ভাঙবেন? না দেখুন, এখানে শেখ হাসিনা অসংখ্য বক্তৃতা দিক আর একটা বক্তৃতা দিক, সেটা ফ্যাক্ট না, তবে মানুষের ভিতরে এই যে ক্ষোভ,
যেই ক্ষোভটা আসলে মানুষের একটা ভিতরে 5ই অগস্টের পরে যে কথাটি গতকালকে আমরা দেখলাম যে আমাদের উপদেষ্টা মাহফুজ ভাই যিনি রয়েছে তিনি বলেছিলেন যে মানুষ ভাঙাটা এক পাশে রেখে গড়ার দিকে মনোযোগ দিচ্ছিলেন, কিন্তু মানুষ যখন দেখছিলেন তার যেটুকু ন্যূনতম চাওয়া, ওই চাওয়াটুকু বিচারের ক্ষেত্রে হোক বা অন্যান্য পলিটিক্যাল স্পেয়ারে হোক, যেটা মানুষ এক্সপেক্ট করে ওইটুকু যখন প্রত্যাশিত অনুযায়ী পাচ্ছে না, তখন মানুষের এই ক্ষোভের উদ্গরণটা বিভিন্ন কারণে হচ্ছে এবং ঘটছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শেখ হাসিনা আগামীতে, আমি ধরে নিচ্ছি 1 মাস পর কোনো বক্তব্য দিলেনও না, কিন্তু আজকে থেকে 2-3-4 মাস পরে আমরা যদি এই দৃশ্যমান শহীদ পরিবারের কিংবা যারা আমাদের আহত যোদ্ধারা রয়েছেন তাদের এই রক্তের বিচারগুলো দৃশ্যমান না দেখি, দেখবেন শেখ হাসিনার বক্তব্য দেয়া লাগবে না, আমরা শহীদ পরিবার কিংবা আহতদেরকে সাথে নিয়ে হয়তোবা এরকম রাস্তায় আমাদেরকে নেমে যেতে হবে এরকম একটা দৃশ্যমান বিচারের জন্য। তো এই জায়গাটা শুধুমাত্র শেখ হাসিনা দৃশ্যমান বিচার করার জন্য আপনারা আওয়ামী লীগের স্থাপনাগুলি বা আওয়ামী লীগের সাথে জড়িত জিনিসগুলি গিয়ে আপনারা ভাঙবেন। এটা আওয়ামী লীগ না, সবচেয়ে বড় কথা হচ্ছে কি দেখেন, আওয়ামী লীগ বলে এমন কিছু এখানে বিষয়কে নিয়ে আসা হচ্ছে, আওয়ামী লীগের সবাই, আমরা যে স্পষ্ট করে বলি আওয়ামী লীগের যে মানুষগুলো এই বিষয়গুলোর সাথে জড়িত ছিল, হত্যাযজ্ঞের সাথে, খুনের সাথে, ফ্যাসিজমের সাথে, স্বৈরাচারের সাথে, এবং তারা যেগুলোকে সিম্বল এক প্রকার উপাসনালয় হিসেবে তৈরি করে সিম্বলাইজ করে এতদিনের রাজনীতিটা করেছে, মানুষের ক্ষোভ ওই জায়গায়। বাংলাদেশে আমি ধরে নিচ্ছি 20% মানুষ আওয়ামী লীগের সমর্থক ছিল, কই বাকি বাড়িগুলোতে তো গিয়ে হামলা করা হয়নি, ওই সমর্থকদের বাড়িতে গিয়ে কিন্তু হামলা করা হয়নি, কিন্তু এই ধানমন্ডি 32 ওই গণভবন কিংবা এই যে বিভিন্ন ভবনগুলোকে কেন্দ্র করে পুরো একটা উপাসনালয় হিসেবে প্রেজেন্ট করে এই যে রাজনীতি করা হয়েছে, মানুষের ক্ষোভটা ওই জায়গায়। এবং এটা স্পেসিফিক ভাবে দল হিসেবে আওয়ামী লীগ নয়, বরং স্পেসিফিক ভাবে কিছু প্রতিষ্ঠান বা উপাদান যেগুলোকে সামনে রেখে এতদিন আওয়ামী লীগ এই অত্যাচার নিপীড়নের রাজনীতিটা করেছে। ওকে জনাব সাজ্জাদ আলম, আপনি যে বিচার না হওয়ার কথা, যারা এর জন্য দায়ী সেটা না হওয়ার কথা, সেটা আপনি বলেন। আমি মনে করি বাংলাদেশে জুলাই আগস্টে বা তার আগে যতগুলি রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে, যতগুলি রকম পুলিশ গুলি চালিয়েছে, নিবর্তনমূলক যত রকম কাজ করেছে, সেটা সরকার প্রধান, সেটা এককভাবে তাকে দায়ী করা উচিত, অন্তত প্রথম জায়গায় তাকে রাখা উচিত। এখন আমরা তার বিচার না হওয়ার জন্য, তিনি যে এখন ইন্ডিয়ায় বসে আছেন এর জন্য আসলে স্পেসিফিকলি, এবং তার দলের লোকজনরা, আমরা প্রথমে শুনেছিলাম এতজন আছেন ক্যান্টনমেন্টে, পরে শুনলাম এই কয়জন আছেন, সেই কয়জন চলে গেছেন। আমরা তো আপনাদেরকে এইটার বিচার দাবি করতে কখনো শুনি না, যে কেন মানে ওরা চলে গেল, কেন ওদের নামে একটা স্পেসিফিক মামলা করা হলো না, কেন এটার মধ্যে এটা কি করা হলো। এটা কি আপনারা এটা সেনাবাহিনী বলে আপনারা তাদেরকে ছাড় দিচ্ছেন?